ঘর্ষণ চ্যাপ্টার কমপ্লিট মানে কন্টিনিউ করছি। স্পর্শ বল মানে হচ্ছে কি কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স এটা আগে তোরা জেনেছিস। টান বল, স্পর্শ বল, হ্যাঁ স্পর্শ তো হচ্ছে কন্ট্যাক্ট আছে, ঠিক আছে। দেখ আমি এখানে দেখাচ্ছি কি রকম। এটা একটা বস্তু আছে, এর উপরে কি কি বল কাজে লাগছে আমি দেখতে চাই, ঠিক আছে। কি কি বল কাজে লাগছে। প্রথম, আমি একটা তলের উপরে রেখেছি, এর ওজন সবসময় নিচের দিকে কাজে লাগবে, হ্যাঁ কি না? এর ওজন সবসময় নিচের দিকে কাজে লাগবে। আচ্ছা, এই যে তলে আছে সেই তলটাকে উপরের দিকে একটা লম্ব বল দেবে, ঠিক না? উপরের দিকে লম্ব বল দেবে। আমি যদি বাইরের থেকে একটা প্রযুক্ত বল দিই এফ, তাহলে এ কি করবে, একটা ঘর্ষণ বল এদিকে মানে দেবে। কে দেবে? মানে হচ্ছে তলটা বস্তুর উপরে দেবে, হ্যাঁ, যেদিকে গতিশীল করার চেষ্টা করছি বা গতিশীল হচ্ছে তার বিপরীত দিকে। বল, এখানে কোন কোন বল এই তলটা দিচ্ছে? আমি তো এফ বল দিয়ে আমি নিজে টানছি, তল দিচ্ছে না, মানে এই তলটা কিন্তু দিচ্ছে না, কন্ট্যাক্ট ফোর্স যেটা। এফ বল দিয়ে আমি ধরো টানছি, আহ, এখানে আমি বলতে চাইছি যে তলটা এই বস্তুটাকে কি কি বল দিচ্ছে। এমজি কিন্তু পৃথিবী টানছে একে, ঠিক আছে, অভিকর্ষ বল। লম্ব বল দিচ্ছে আর হচ্ছে কি ঘর্ষণ বল দিচ্ছে, লম্ব বল দিচ্ছে আর ঘর্ষণ বল। আচ্ছা, ঘর্ষণ বলের একটা ম্যাক্সিমাম মান হয়, ঘর্ষণ বলের একটা ম্যাক্সিমাম মান কত হয়? এফ ম্যাক্স। এফ ম্যাক্স কত হচ্ছে না, এফ ম্যাক্স হচ্ছে মিউ ইন্টু এন। মিউ এস, মিউ লিখে রাখছি, মিউ এস ইন্টু এন লিখতে পারিস, মিউ এস ইন্টু এন। ঘর্ষণ বলের সর্বোচ্চ মান এটা। বেশ, ঘর্ষণ বলের বস্তু যেহেতু স্থির আছে, আমি এন সমান এমজি লিখতে পারি এখানে। এখানে হবে কি দেখ, এই বস্তুটার উপরে দুটো বল কিন্তু তল দিচ্ছে, একটা হচ্ছে লম্ব বল আর একটা হচ্ছে কি ঘর্ষণ বল। এফ ম্যাক্স কম বেশি হতে পারে। আমি কি এখানে বলতে পারি না যে এই তলটা বস্তুর উপরে না এই দিকে কোথাও একটা বল দিচ্ছিল, যার দুটো উপাংশ, এই দিকে একটা বল দিচ্ছিল যার দুটো উপাংশ, একটা হচ্ছে কি লম্ব, একটা হচ্ছে ঘর্ষণ বল। এই বলটা আমি বার করতে পারি। তাহলে কন্ট্যাক্ট ফোর্স কত চলে আসছে? কন্ট্যাক্ট ফোর্স আমি কি বলতে পারি, কন্ট্যাক্ট ফোর্স ইজ ইকুয়াল টু রুট ওভার লম্ব বলের স্কোয়ার প্লাস ফ্রিকশন ফোর্সের স্কোয়ার, থাকি না? দুটো বল লম্ব না, একটা হচ্ছে ফ্রিকশন ফোর্স আর একটা হচ্ছে কি নর্মাল ফোর্স। ফ্রিকশন ফোর্স আর নর্মাল ফোর্সের লব্ধি যেটা হচ্ছে সেটাই হচ্ছে কি কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স। আচ্ছা, এরা একটা কোণ করতে পারে কার সঙ্গে? ও লম্বর সঙ্গে কোণ করতে পারে, সেই কোণটা কত হচ্ছে দেখ আমি দেখাচ্ছি এখানে। এটা হচ্ছে কত এন, এটা হচ্ছে কত এফ ম্যাক্স। এফ ম্যাক্স মানে কত মিউ এন, এটা হচ্ছে কত এন। এখানে এটা হচ্ছে কি লব্ধি, এই লব্ধিটা যে কোণ করছে সেটাকে আমি বলে দিচ্ছি কত থিটা। তাহলে ট্যান থিটা কত হচ্ছে বল, ট্যান থিটা কত হচ্ছে আমাকে বল, ট্যান থিটা, ট্যান থিটা কত হচ্ছে ক্যালকুলেশন করে বল, ট্যান থিটা কত হচ্ছে? ট্যান থিটা কত হচ্ছে ক্যালকুলেট করে বল। এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কোণটা আর ভূমি কোণটা? এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কোণটা আর ভূমি কোণটা? হ্যাঁ, লম্ব হচ্ছে কত মিউ এন, লম্ব হচ্ছে কত মিউ এন। এখানে লম্ব হচ্ছে কত মিউ এন আর ভূমি হচ্ছে কত এন, এটা হচ্ছে কোণ। তাহলে ট্যান থিটা কত হচ্ছে, লম্ব বাই ভূমি। অথবা আমি এটাও লিখতে পারি এফ বাই এন, এফ ম্যাক্স বাই
এন। এফ ম্যাক্স এর ভ্যালু কত? মিউ ইন্টু এন বাই এন ট্যান থিটা। তাহলে থিটা হচ্ছে কত? ট্যান ইনভার্স মিউ, ট্যান ইনভার্স মিউ। ঠিক আছে, কি বলে? ট্যান ইনভার্স মিউ। একে বলে কি? ঘর্ষণ কোণ। কি বলে? ঘর্ষণ কোণ। তাহলে ঘর্ষণ কোণের সংজ্ঞা আমি লিখবো। লেখ ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণের সংজ্ঞা লেখ। ঘর্ষণ কোণ মানে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, মানে ঘর্ষণ চ্যাপ্টার হচ্ছে। ঠিক আছে, আজকের ঘর্ষণ চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। আছে, হবে। ঘর্ষণ চ্যাপ্টার আজকের কমপ্লিট করে বৃত্তীয় গতিটা ধরবো বলেছিলাম। ঠিক আছে, বুঝে? তাহলে লিখবো কি? ঘর্ষণ কোণ বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। কন্টাক্ট কন্টাক্ট ফোর্স হচ্ছে ঘর্ষণ বল এবং লম্ব বলের লব্ধি। ওই লব্ধিটা লম্বর সঙ্গে যে কোণ করছে তাকে বলছি ঘর্ষণ কোণ। বোঝা গেল? কি বললাম? এটা ঘর্ষণ বল, এটা লম্ব বল, এদের লব্ধি যেটা সেটা হচ্ছে কি? কন্টাক্ট ফোর্স। বোঝা গেল? কন্টাক্ট ফোর্স। এই লব্ধি মানে কন্টাক্ট ফোর্সটা লম্বর সঙ্গে যে কোণ করেছে তাকে কি বলছি? ঘর্ষণ কোণ। তাহলে ঘর্ষণ কোণের সংজ্ঞা লেখ। সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে, সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে, সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে, সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ ও লম্ব বলের লব্ধি, সীমাস্থ ঘর্ষণ ও লম্ব বলের লব্ধি, সীমাস্থ ঘর্ষণ, সীমাস্থ ঘর্ষণ মানে কি? ঘর্ষণের ম্যাক্সিমাম মান। সীমাস্থ ঘর্ষণ ও লম্ব বলের লব্ধি, লম্ব বলের লব্ধি লম্ব বলের সহিত যে কোণ করে। এই দেখ, সীমাস্থ ঘর্ষণ ও লম্ব বলের লব্ধি কে? এফসি। লব্ধিটা লম্ব বলের সহিত যে কোণ করে, লম্ব বলের সহিত যে কোণ করে তাকে ঘর্ষণ কোণ বলে, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঘর্ষণ কোণ বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বলে। বুঝছে? অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বলে। বলবি এটা দিয়ে কি হবে? এটা দিয়ে কি হবে? কি কাজে লাগবে? কোশ্চেন সলভ করার জন্য আর কি, কোশ্চেনে কাজে লাগবে। অ্যাকচুয়ালি যদি দেখা যায় তো এখানে কিরকম কোশ্চেন দিতে পারে জানিস? যে একটি তলের ঘর্ষণ কোণ √3, মানে একটি তলের ঘর্ষণ কোণ হচ্ছে 30 ডিগ্রি। কোশ্চেন দেখ, একটি তলের ঘর্ষণ কোণ 30 ডিগ্রি। একটি তলের ঘর্ষণ কোণ 30 ডিগ্রি। বুঝছে? তলটির ওপরে, তলটির ওপরে 10 কেজি ভরের বস্তুকে, 10 কেজি ভরের বস্তুকে, 10 কেজি ভরের বস্তুকে 200 নিউটন বল দ্বারা টানলে অনুভূমিকভাবে, অনুভূমিকভাবে ভাবে টানলে বস্তুটির ত্বরণ কত হবে? কোশ্চেন দেখেছিস, এবার ত্বরণ কত হবে? একটি তলের ঘর্ষণ কোণ 30 ডিগ্রি, তলটার ঘর্ষণ কোণ 30 ডিগ্রি, তলের, একটি তলের ঘর্ষণ কোণ 30 ডিগ্রি। তলটির ওপরে 10 কেজি ভরের বস্তুকে 200 নিউটন বল দ্বারা অনুভূমিকভাবে টানলে বস্তুটির ত্বরণ কত হবে? কি করে হবে? বস্তুটির ত্বরণ কত হবে, কি করে আসবে? বল বল।
করে আসবে বল? এখানে ঘর্ষণ কোণ থেকে কি আসছে? ঘর্ষণ কোণ থেকে মিউ চলে আসবে। দেখ, ঘর্ষণ কোণ থেকে মিউ আসবে না? tan থিটা ইজিক্যালস টু মিউ না? tan থিটা ইজিক্যালস টু মিউ, ওইটাই এখানে কাজে লাগছে। tan থিটা ইজিক্যালস টু মিউ, তাহলে কি হচ্ছে? মিউ ইজিক্যালস টু tan থিটা। তাহলে tan কত হবে? 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান 1/√3। আচ্ছা, আমার 60 ডিগ্রি দেওয়া উচিত ছিল, 60 ডিগ্রি দেওয়া উচিত ছিল। আমি হিসাব করে দেখেছিলাম 60 ডিগ্রি, 60 ডিগ্রি দিচ্ছে। হ্যাঁ, 60 ডিগ্রি, মানে আমি যে হিসাবে দিয়েছি 60 ডিগ্রিতে। 60, tan 60 মানে কত হচ্ছে? √3। tan 60 মানে √3। তাহলে ঘর্ষণ কোণ দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমি কি পেয়ে যাবো? ঘর্ষণ গুণাঙ্ক। এরপরে আমি আর বলবো না, অঙ্কটা নিজে কর, নিজে কর, আর বলবো না, চল নিজে কর। অ্যান্সার যেটা বলছে ঠিকই বলছে। দেখ আমি কি বলছি শোন, ফার্স্ট ঘর্ষণ গুণাঙ্ক চলে এলো তো, তাহলে আমার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাকে কি করা উচিত? প্রথমে যেহেতু আমি জানি না বস্তুটা চলছে কি চলছে না, তাহলে এখানে কি এমজি, ওজন কত? এমজি, এমজি কত? 10 × 10 মানে কত? 100 এটা। আর লম্ব বল কত? এন, তাহলে লম্ব বল এখানে কত? 100। লম্ব বল কত? 100। তাহলে ম্যাক্সিমাম ঘর্ষণ বল কত হয়? মিউ ইন্টু এন। এখানে মিউ কিন্তু স্থিত ঘর্ষণ, চল ঘর্ষণ এরকম দিয়ে কিছু কনফিউশন করেনি, একটাই দিয়েছে, দুটোর ক্ষেত্রে একই হবে। মিউর মান কত? √3, আর এন এর মান কত? 100। তাহলে ঘর্ষণ বল সর্বোচ্চ কত কাজ করতে পারে? 100√3। এখানে যেহেতু স্থিত ঘর্ষণ গুণাঙ্ক চল ঘর্ষণ গুণাঙ্ক আলাদা আলাদা করে দেয়নি, তো ঘর্ষণ একটাই নেবো আমরা, ঠিক আছে? চল ঘর্ষণ কি স্থিত ঘর্ষণ। এবারে কথা হচ্ছে কি, যে প্রযুক্ত বল যেহেতু ঘর্ষণ বলের চেয়ে বেশি, তাহলে ম্যাক্সিমাম ওটাই কাজে লাগবে। আর যদি প্রযুক্ত বল ঘর্ষণ বলের চেয়ে কম হতো, তাহলে প্রযুক্ত বল 60 হতো, তাহলে ঘর্ষণ বলও 60 হয়ে যেত। তাহলে এখানে প্রযুক্ত বল কত? 200, তাহলে ম্যাক্সিমাম ঘর্ষণটাই কাজে লেগে যাবে। প্রযুক্ত বল কত? 200, প্রযুক্ত বল হচ্ছে কত? 200, আর ম্যাক্সিমাম ঘর্ষণ তাহলে এখানে কাজে লেগে যাবে কত? 100√3। তাহলে ত্বরণ যদি বলি, বস্তুর উপরে মোট বল কত? 200 মাইনাস 100√3। বস্তুর উপরে মোট বল কত? 200 মাইনাস 100√3। তাহলে মোট বল বাই ভর করে দিলে কি চলে আসবে? বস্তুর ত্বরণ। মোট বল বাই ভর করে দিলে চলে আসবে বস্তুর ত্বরণ। কোশ্চেন বোঝা গেছে? এবারে নততলের উপরে বস্তুর গতি, ঘর্ষণ এগুলো তোদেরকে আমি দিয়ে করাবো, ঠিক আছে? ক্যালকুলেশন তোরা নিজেরাই করবে কি হচ্ছে। তোদের কি মনে হয় এগুলো কোনো মানে সূত্র, যে এই যে যে নততলের উপরে যেগুলো আছে এগুলো কি কোনো সূত্র? এগুলো কোনো সূত্র না, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কের মতোই হচ্ছে। বুঝা গেল? এগুলো কি হচ্ছে? অঙ্কের মতোই হচ্ছে। আছে, এগুলো সব অঙ্কের মতোই হচ্ছে। দেখ ফার্স্ট আমি চলে আসবো কি, যে প্রথম হেডিং দিয়ে নততলের ওপরে রাখা বস্তুর সাম্য। নততলের ওপরে রাখা বস্তুর সাম্য, বস্তুর সাম্য, ঠিক? নততলের ওপরে রাখা বস্তুর সাম্য, এটা আমি ধরে নিচ্ছি কি একটা নততল, এর কোণ কত? নতিকোণ কত? থিটা, নতিকোণ থিটা। আমি ফার্স্ট যেমন ব্লক আমরা করতাম না এরকম করে, এম ভরের বস্তু, আমি এখানে আর এমজি টেমজি দেখাচ্ছি না, ঠিক আছে? দুটোকে একসঙ্গে দেখাচ্ছি। কিরকম? এদিকে যাবে কত? এমজির কোন উপাংশ? এমজি সাইন থিটা, আর এদিকে আসবে কত? এমজি কস থিটা। এটা নিয়ে কারোর সমস্যা নেই। তাহলে এদিকে হচ্ছে কি? লম্ব বল। তাহলে বল লম্ব বল কত হবে? এন ইজিক্যালস টু এমজি কস থিটা। কেন? লম্ব বলের সঙ্গে এটা ব্যালেন্স করে আছে। বেশ, এবারে দেখ এই বস্তুটার পরে মানে নিচের দিকে তাহলে বল হয়ে যাচ্ছে কত? এমজি সাইন থিটা। এই তলটা যদি মসৃণ হয় তাহলে কি হবে? চলতে শুরু করে দেবে। কিন্তু এর এর একটা ঘর্ষণ গুণাঙ্ক আছে। ঘর্ষণ গুণাঙ্ক আমি ধরে নিচ্ছি কত? মিউ আছে। কত আছে? মিউ। তাহলে
বস্তুটা যদি নিচের দিকে চলতে শুরু করে তাহলে তল কি চাইবে, যে বস্তুটা যাতে না নিচের দিকে যায়, মানে ঘর্ষণ বল কোন দিকে কাজে লাগবে, উপরের দিকে, নাকি না? ঘর্ষণ বল উপরের দিকে কাজে লাগবে। এখন ম্যাক্সিমাম ঘর্ষণ বল কত হবে, এফ ম্যাক্স বল কত হবে, মিউ ইন্টু এন, তাহলে কত হবে, মিউ ইন্টু এম জি কস থিটা। এখন আমি ঘর্ষণ বল এটা পাচ্ছি, কোন ধরো 30 কি 45 কি 60 যেমন আছে সেই অনুযায়ী ম্যাক্সিমাম ঘর্ষণ বল আসবে। যদি দেখি যে বস্তুটা, যে নিচের দিকে যে বলটা না এম জি সাইন থিটা, এই যে এম জি সাইন থিটা, ফার্স্ট কেস কি হতে পারে দেখ, যদি আমি দেখি এম জি সাইন থিটা মানে নিচের দিকে যে প্রযুক্ত বলটা, এটা ঘর্ষণ বলের চেয়ে কম, এটা হচ্ছে কি এফ ম্যাক্সিমামের থেকে কম। যদি নিচের দিকে যে বলটা মানে এম জি সাইন থিটা ঘর্ষণ বলের থেকে কম, তাহলে কি হবে, বস্তুটি স্থির থাকবে, বস্তুটি স্থির, মানে কি স্থিত ঘর্ষণ। আর ঘর্ষণ বলের মান কত হবে, ঘর্ষণ বলের মান হবে কত, এম জি সাইন থিটা। ম্যাক্সিমাম ঘর্ষণ বলের চেয়ে প্রযুক্ত বলটা কম, তাহলে ঘর্ষণ বল কি হবে, প্রযুক্ত বলের সঙ্গে সমান হবে। কত হবে ঘর্ষণ বল এখানে কত হবে, এফ সমান কত হবে, এম জি সাইন থিটা। বস্তুটা স্থির আছে কিন্তু এম জি সাইন থিটা হচ্ছে কি ঘর্ষণ বল, ফার্স্ট কন্ডিশন হয়ে গেল। সেকেন্ড আমি কি করলাম, কোনটাকে আস্তে 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 বাড়াচ্ছি, কোনটাকে যদি বাড়াই, কোন যদি বাড়াই, ঠিক আছে, তাহলে কি হবে, কোন যদি বাড়াই তাহলে কে কে বাড়বে কে কমবে বলতো, দুটো তো বল, একটা ঘর্ষণ বল আর একটা প্রযুক্ত বল। ঘর্ষণ বল কত, মিউ এম জি কস থিটা, আর নিচের দিকের বলের উপাংশ কত, এম জি সাইন থিটা। তাহলে বল থিটা বাড়ালে কস থিটা বাড়ে না সাইন থিটা বাড়ে, থিটা বাড়ালে কস থিটা বাড়ে না সাইন থিটা বাড়ে। কস জিরোর মান কত 1, কস 30 এর মান √3/2, কস 60 ডিগ্রির মান হাফ, কস 90 এর মান 0, কমে যাচ্ছে। থিটার মান বাড়লে কসের মান কমে যাচ্ছে, থিটার মান বাড়লে সাইনের মান। তাহলে এখানে দেখ দুজন আছে, ঘর্ষণ বলে আছে কে কস থিটা, আর নিচের দিকে প্রযুক্ত বলে আছে কে সাইন থিটা। তাহলে কোন যদি বাড়ে নিচের দিকের বল বাড়বে, ঘর্ষণ বল কমতে থাকবে, ম্যাক্সিমাম ঘর্ষণ বলের মান কমতে থাকবে। তাহলে একটা কন্ডিশনে আসতে পারে কি, যে নিচের দিকের বলটা আস্তে আস্তে বাড়ছে, ঘর্ষণ বলটা আস্তে আস্তে একটু একটু করে কমছে। একটা কন্ডিশন হতে পারে কি, দুটো বল সমান হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি কি লিখবো, যে যদি এরকম কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন কি হতে পারে, কন্ডিশন 2, যদি এই যে যে প্রযুক্ত বলটা মানে এম জি সাইন থিটাটা যদি ম্যাক্সিমাম ঘর্ষণ বলের সমান হয়ে যায়, তখনও বস্তু কি থাকবে, স্থির থাকবে, তখনও বস্তু কি থাকবে, স্থির থাকবে। এইখানে না এই যে যে কোণটা, এই কোণটাকে কি বলে, বিরাম কোণ বা স্থিতি কোণ। মানে এই কোণের থেকে যদি বেশি করে বস্তুটা ঘষতে যেতে শুরু করবে, যে কোণে নিচের দিকের এম জি সাইন থিটা আর উপরের দিকের ঘর্ষণ বলটা পুরোপুরি সমান সমান হয়ে আছে। প্রথমে কি হয়েছিল, প্রথমে ঘর্ষণ বল বেশি ছিল, নিচের দিকের বল কম ছিল, মানে এরকম ধরনের নততল আছে, ঠিক আছে। ঘর্ষণ বল কি হচ্ছে, ঘর্ষণ বল বেশি আর নিচের দিকের বল কম, ও স্থির আছে। এরপরে আমি কি করেছি, নততলটাকে আস্তে 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 উঁচু করছি, করলে কি হবে, নিচের দিকের বলটা বাড়ছে, ঘর্ষণ বল কমছে, কমতে কমতে কি দেখা গেল, যে একটা সময় এই দুজন একদম সমান সমান হয়ে গেছে। এর থেকে যদি আরো বেশি বাড়াই তাহলে কি হবে, এম জি সাইন থিটা বেড়ে যাবে, ঘর্ষণ বল কম হয়ে যাবে, মানে এম জি সাইন থিটা গ্রেটার দেন এফ হয়ে যাবে, প্রযুক্ত বল ঘর্ষণ বলের চেয়ে বেশি হয়ে যাবে, তাহলে বস্তুটা কি হবে, চলতে শুরু করবে। কিন্তু যখন সমান সমান হয়ে আছে তখন কি হবে, বস্তুটা তখনও স্থির, এখনো কি হবে, স্থির থাকবে, স্থির থাকবে, তাই না? এই অবস্থাতেও বস্তুটা স্থির আছে, এর চেয়ে বেশি কোণ হলে কি হবে, বস্তুটা চলতে শুরু করবে। এই অবস্থাতে যে কোণ সেটাকে কি বলে, স্থিতি কোণ বা বিরাম কোণ। মানে এইটাকে আমি ক্যালকুলেশন করে যে কোণের মানটা পাবো সেই কোণটাকে কি বলে, স্থিতি কোণ, স্থিতি কোণ বা বিরাম কোণ, বিরাম কোণ। এর ইংরেজি হচ্ছে অ্যাঙ্গেল অফ রেস্ট, আই থিঙ্ক
অ্যাঙ্গেল অফ রেস্ট স্থিতিকোণ বা বিরাম কোণ। কোনটাকে বলে স্থিতিকোণ বা বিরাম কোণ? অ্যাঙ্গেল অফ রেস্ট, অ্যাঙ্গেল অফ রিপোজ, অ্যাঙ্গেল অফ রিপোজ স্থিতিকোণ, অ্যাঙ্গেল অফ রিপোজ, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ রিপোজ। যদি আমি অ্যাঙ্গেল অফ রিপোজ এখনই বার করতে চাই, করতে পারবি? করে দে, এমজি সাইন থিটা ইজ ইকুয়ালস টু মিউ এমজি কস থিটা। এফ ম্যাক্সিমামের বা মান কত? মিউ এমজি কস থিটা। তাহলে আমি অ্যাঙ্গেল অফ রিপোজ বার করছি, এমজি সাইন থিটা ইজ ইকুয়ালস টু মিউ এমজি কস থিটা। এখান থেকে দেখ এমজি এমজি কেটে যাচ্ছে, সাইন থিটা বাই কস থিটা মানে কি হচ্ছে? ট্যান থিটা। ট্যান থিটা সমান কি হচ্ছে? মিউ। থিটা সমান কি হচ্ছে? ট্যান ইনভার্স মিউ। এই কোণটা একটু আগে এসেছিল না? কোথায় এসেছিল? ঘর্ষণ কোণ। তাহলে ঘর্ষণ কোণ আর হচ্ছে স্থিতিকোণ বা বিরাম কোণ একই হয়। ঘর্ষণ কোণ বা বিরাম কোণ হচ্ছে কি হয়? ঘর্ষণ কোণ আর হচ্ছে কি স্থিতিকোণ বা বিরাম কোণ একই হয়। মানে কথা হচ্ছে কি, কথা হচ্ছে যে একটা বস্তুকে যদি আমি অনুভূমিক তলে রাখি, সেখানে যে লম্ব বল আর ম্যাক্সিমাম ঘর্ষণ বল কাজ করে, তাদের লব্ধি লম্ব বলের সঙ্গে যে কোণটা করে, যে কোণটা করে ধরে নে 30 ডিগ্রি কোণ করে, তাহলে কি হচ্ছে? ঘর্ষণ কোণ কত? 30 ডিগ্রি। এই তলটাকে যদি আমি নততল করে দিই, তাহলে ও ম্যাক্সিমাম 30 ডিগ্রি কোণ করলে এখানে স্থির থাকবে, এর চেয়ে বেশি করে দিলে ও ঘষতে পড়ে যাবে। হয়ে গেল কি? তাহলে স্থিতিকোণ বিরাম কোণ ঘর্ষণ কোণের সঙ্গে সমান হয়। কত সেটা? tan থিটা ইজ ইকুয়ালস টু মিউ বা থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স মিউ। এবারে কি হচ্ছে, যদি বলি যে বস্তুটা এখন কি হচ্ছে, এখানে এমজি সাইন থিটা বেশি হয়ে গেছে, নিচের দিকে কত? এমজি সাইন থিটা। এটা হচ্ছে কত? কোণ থিটা। আর এটা হচ্ছে কত? এমজি কস থিটা ছিল। এটা ছিল লম্ব বল, এদিকে ছিল ঘর্ষণ বল। তাহলে আমি এখন বলছি কি এমজি কন্ডিশন 3 মানে কেস 3, এমজি সাইন থিটা ইজ গ্রেটার দেন এফ ম্যাক্স। ঘর্ষণ বলের চেয়ে বেশি হয়ে গেছে, তাহলে কি হবে? বস্তুটার উপরে মোট প্রযুক্ত বল কি হয়ে যাবে বলতো? এটা যদি নততল হয়, এর উপরে এইদিকে বল কত? এমজি সাইন থিটা। তাহলে এটা হচ্ছে কি ঘর্ষণ বলের চেয়ে বেশি। তাহলে এখন কি ঘর্ষণ বল কি ম্যাক্সিমাম কাজে লাগবে? ম্যাক্সিমাম ঘর্ষণ বল কত কাজে লাগবে? মিউ এমজি কস থিটা। কিন্তু কে বেশি? এমজি সাইন থিটা বেশি। তাহলে ত্বরণ কত আসবে এখন? ত্বরণ আসবে লব্ধি বল। লব্ধি বল কত? নিচের দিকেরটা বেশি, এমজি সাইন থিটা, উপরের দিকেরটা কম, তাহলে মিউ এমজি কস থিটা বাই ভর। হয়ে গেল। এগুলো কি কোনো ডেরিভেশন বলে মনে হচ্ছে? এগুলো কিন্তু অঙ্কের মতোই, তাই না? এগুলো অঙ্কের মতোই। তাহলে এম থেকে এম কেটে গেলে কত হচ্ছে? জি সাইন থিটা মাইনাস মিউ জি। এখান থেকে কেউ জি কমন নিতে পারে, সাইন থিটা মাইনাস মিউ কস থিটা হচ্ছে মিউ কস থিটা। সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এর পরে পরে যেগুলো আছে সেগুলো হচ্ছে জাস্ট একটু আধটু করে দেওয়া আছে, কোনটাকে চেঞ্জ করে করে, এত কিছু দরকার লাগছে না। আর একটা জিনিস মনে রাখতে হচ্ছে কি, যদি বলে স্থিতিকোণ বা বিরাম কোণ কাকে বলে, কি বলবি? নতিকোণের যে সর্বোচ্চ মানে নততলের উপরে রাখা কোনো বস্তুর নিজের ওজনের ক্রিয়ায় নিজের দিকে গতিশীল হওয়ার উপক্রম হয়, তাকে স্থিতিকোণ বা বিরাম কোণ বলে। সংজ্ঞা তো পড়ছে না, বলবি যে ব্যালেন্স হয়ে থাকছে, সর্বোচ্চ যে মানের জন্য বস্তুটা স্থির থাকছে। ঠিক আছে?
লেগে এবার একটা কোশ্চেন লেখ। একটি বস্তুকে একটি তলের উপরে রাখলে, একটি বস্তুকে একটি তলের উপরে রাখলে, একটি বস্তুকে একটি তলের উপরে রাখলে একটি বস্তুকে একটি তলের উপরে রাখলে ঘর্ষণ কোণ হয়, ঘর্ষণ কোণ হয় 30 ডিগ্রি। ঘর্ষণ কোণ হয় 30 ডিগ্রি। ঘর্ষণ কোণ হয় 30 ডিগ্রি। ওই তলটিকে, ওই তলটিকে 45 ডিগ্রি অনুভূমিকের সঙ্গে, অনুভূমিকের সঙ্গে আগে লেখা উচিত ছিল, অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে, ওই তলটিকে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে নততলে, নততলে পরিণত করলে, নততলে পরিণত করলে বস্তুটির ওপর প্রযুক্ত ঘর্ষণ বল কত হবে? বস্তুটির ওপর প্রযুক্ত ঘর্ষণ বল কত হবে? প্রযুক্ত ঘর্ষণ বল কত হবে? যদি বস্তুটি, যদি বস্তুটি গতিশীল হয় সেক্ষেত্রে ত্বরণ কত হবে? যদি বস্তুটি গতিশীল হয় তাহলে সেক্ষেত্রে ত্বরণ কত হবে? ত্বরণ কত হবে? দেওয়া আছে বস্তুর ভর সমান 10 কেজি, বস্তুর ভর সমান 10 কেজি দেওয়া আছে, আর অভিকর্ষীয় ত্বরণ জি সমান 10 মিটার/সেকেন্ড স্কয়ার। চল করে দেখ অঙ্কটা কি হচ্ছে। জি 10 মিটার/সেকেন্ড স্কয়ার। বস্তুর ভরও 10 কেজি আর ত্বরণটা 10 মিটার/সেকেন্ড স্কয়ার। কোশ্চেনটা দেখি, ঠিক আছে? দেখ, বলেছে, ঠিক আছে তুই করতে দেখ। একটা তল, সেই তলের উপরে একটা বস্তু আছে, তো যখন থাকে তাহলে তখন হচ্ছে ঘর্ষণ কোণ কত হয়? ঘর্ষণ কোণ হয় কত বলেছে? 30 ডিগ্রি। তাহলে ঘর্ষণ কোণ 30 ডিগ্রি বলেছে, তাহলে আমরা মিউ পেয়ে যাবো কত? মিউ ইজিক্যালস টু tan30, মানে কত? 1/√3। এটা হচ্ছে কি ঘর্ষণ, ঘর্ষণ গুণাঙ্কের মান পেয়ে গেলাম কোণ থেকে, ঘর্ষণ কোণ থেকে। এই তলটাকে যদি আমি 45 ডিগ্রি নত, মানে কোণ বিশিষ্ট নততল করে দিই, এই নততলের স্থিতিকোণ বা বিরাম কোণ কত হয়? ঘর্ষণ কোণের সঙ্গে সমান, মানে 30-এ থাকলে বস্তুটা স্থির থাকবে ম্যাক্সিমাম, 45-এ আছে মানে কি বস্তু চলতে শুরু করবে, বেশ চলতে শুরু করবে। তাহলে এদিকে বলটা কত? mg sin থিটা, আর এদিকে ঘর্ষণ বল কত? আমি কিন্তু আর এখন কিন্তু ভেঙে ভেঙে করবো না। ঘর্ষণ বল কত? মিউ mg cos থিটা, মিউ mg cos থিটা, এটা ঘর্ষণ বল। বেশ, তাহলে ঘর্ষণ বল যদি হয় তাহলে এখানে কে বেশি হবে? mg sin থিটা বেশি হবে অবভিয়াসলি, কেন কি এটা হচ্ছে কি স্থিতিকোণের চেয়ে বেশি কোণে আছে। তো এগুলো কিন্তু থিটার মান কত? 45 করে আছে, এম কত আছে? 10। অ্যাকচুয়ালি এম কাজেও লাগবে না, চলো কোশ্চেন থেকে এম উড়িয়ে দেওয়া উচিত ছিল, এম দেওয়াই উচিত ছিল না, ঠিক আছে? তো বল তাহলে নততল বরাবর কোনো বস্তুর ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাহলে একটা যদি শর্ট কোশ্চেন দেয়, একটি নততল বরাবর, একটি নততল বরাবর 10 কেজি, 15 কেজি, 20 কেজি বস্তুকে 30 ডিগ্রি কোণে মানে রাখা আছে, ঠিক আছে? কোশ্চেন কি হবে? দেখ, একটি এটা হচ্ছে কি নততল, এর স্থিতিকোণ 30 ডিগ্রি, যে স্থিতিকোণ মানে এই তলটার স্থিতিকোণ হচ্ছে কত? 30 ডিগ্রি। এখন যে নততল করা হচ্ছে সেটা হচ্ছে কত? 45 ডিগ্রি। তাহলে সমস্ত বস্তু চলতে শুরু করবে। 3টে বস্তু ছাড়া হয়েছে, 10, নততলটা অবশ্যই চওড়া আছে, 10, 15, 20 কেজি 3টে বস্তুকে ছাড়া হয়েছে,
কে আগে নিচে যাবে, কে আগে নিচে যাবে, সবাইকে একসঙ্গে ছেড়েছে। এই দেখ নততলটাকে আমি দেখাচ্ছি। আচ্ছা এই অঙ্কটা করে নিই তারপর এটা দিচ্ছি। তাহলে এখানে ত্বরণ কত আসবে, এম জি সাইন থিটা মানে কত, সাইন সাইন 45 মানে 1/√2 মাইনাস মিউ, মিউ মানে কত 1/√3, এম জি কস 45 মানে 1/√2। এখানে কিন্তু থিটা 45 বসাতে হবে, বাই এম, এম এম কেটে যাবে, জি, জি মানে কত 10, 1/√2 মাইনাস 1/√3 ইন্টু √2 এরকম করে করছি। তো এখানে ত্বরণ আসবে কত 10, এটা লসাগু হবে কত √3 √2, আর এখানে হবে কত √3 মাইনাস 1। এটাকে ক্যালকুলেশন করলে যা আসে ত্বরণের মান, এটাকে ক্যালকুলেশন করলে যা আসে। বুঝলে? হ্যাঁ এবার যেটা প্রশ্ন সেটা দিচ্ছিলাম। হ্যাঁ ঘর্ষণ বল কত হবে, তাই তো? এখানে ম্যাক্সিমাম ঘর্ষণ বল হবে যেহেতু বস্তু চলছে, মিউ এম জি কস থিটা। হ্যাঁ ঘর্ষণ বল করার জন্য কিন্তু এমটা লাগবে, 1/√3, এম হচ্ছে কত 10, জি হচ্ছে 10। হ্যাঁ এমটা লাগছে ঘর্ষণ বল যদি বার করে, আর যদি আমি তো বললাম ত্বরণের জন্য লাগছে না, তাহলে কত হচ্ছে 100/√6। এটাকে তো কি এককে আসবে, এফ ঘর্ষণ বল নিউটন, আর এটা কিসে আসবে মিটার পার সেকেন্ড স্কয়ার। আছে হুম, হয়েছে। আচ্ছা এটা প্রশ্ন দিয়েছিলাম। নততলটা এরকম আছে, ঠিক আছে, নততলটা আছে এরকম, মানে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে আছে নততল। এই যে এখান থেকে ছাড়া হয়েছে তিনটে বস্তুকে, এই যে তিনটে বস্তুকে ছাড়া হয়েছে, একটা হচ্ছে কত 10 কেজি, হচ্ছে 15 কেজি, একটা হচ্ছে কত 20 কেজি। এই যে বলেছে যে থিটা গ্রেটার দেন, থিটা গ্রেটার দেন ট্যান ইনভার্স মিউ, মানে কি হয়ে গেল বলতো, থিটা গ্রেটার দেন ট্যান ইনভার্স মিউ মানে কি, ট্যান ইনভার্স মিউটা কি স্থিতিকোণ বা বিরাম কোণ। এখানে প্রশ্ন এরকমই দেওয়া আছে মিউ, এটা মানে কি ঘর্ষণ, এর ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে তাহলে হচ্ছে কি ট্যান ইনভার্স মিউ মানে কি হয়, স্থিতিকোণ বা বিরাম কোণ। তাহলে এখানে যে কোণটা দেওয়া আছে সেটা স্থিতিকোণ বা বিরাম কোণের চেয়ে বেশি, কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে। এইরকম জাস্ট দেওয়া আছে, এই যে এখানে তিনটে বস্তু ছবি দেওয়া আছে, বলা আছে যে, বলা আছে যে কোন বস্তুটি, কোন বস্তুটি আগে নিচে পৌঁছাবে, কোন বস্তুটি আগে নিচে পৌঁছাবে, কে আগে পৌঁছাবে। তাই এখান থেকে যে দূরত্ব, সেই দূরত্বটা আমি ধরে নিচ্ছি কত এস, তাহলে কে আগে পৌঁছাবে, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, প্রত্যেককে তো স্থিরভাবে ছেড়েছি মানে এটা কত 0, এস সবার সমান হাফ, সবারই ত্বরণ সমান, ত্বরণ কিন্তু ভরের উপর নির্ভর করছে না, ত্বরণের মান কত জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা। এম কোথায়, সবারই ত্বরণ একই হবে, তাহলে সবারই ত্বরণ একই, তাহলে সময় কি আসবে, নিচের এম টু কেটে গিয়েছিল, সবারই ত্বরণ সেম, তাহলে নততল বরাবর প্রত্যেকটা বস্তুর ত্বরণ কিন্তু সেম, আর সবাইকে আমি স্থিরভাবে ছেড়েছি, তাহলে সময় কত হবে, টি কত হবে, টি দেখ 2s/a √2s/a, টি কত হচ্ছে √2s/a। এখান থেকে দূরত্ব তো সবার সমান, ত্বরণও সবার সমান, তাহলে সময় কি হবে, সবাই একসঙ্গে পৌঁছে যাবে।
দেখেছিস 5, 15, ঠিক আছে, যাই থাকুক না কেন, প্রত্যেকটি বস্তু একসাথে নিচে পৌঁছাবে। এখানে দেখে মনে হবে না যে 20টা আগে পৌঁছে যাবে, নিচে পৌঁছাবে। তো তোরা আরেকটা কোশ্চেন বলতো, এখান থেকেই বলছি যে এটা হচ্ছে কি এইচ উচ্চতা, এইচ উচ্চতা থেকে 3টে বলকে ফেলা হচ্ছে, 10 কেজি, 15 কেজি, 20 কেজি। কে আগে পৌঁছাবে নিচে? কে আগে পৌঁছাবে নিচে? এইচ উচ্চতা থেকে বা 100 মিটার উচ্চতা থেকে, দিন 100 মিটার উচ্চতা থেকে 10 কেজি, 15 কেজি, 20 কেজিকে ছাড়া হলো, কে আগে পৌঁছাবে? কে আগে পৌঁছাবে? তিনটেই একই সঙ্গে পৌঁছাবে। এখানে দেখে কি মনে হচ্ছে 20 আগে পৌঁছাবে? তো তোরা টাইম পিরিয়ড বার করে নে। টাইম পিরিয়ড কিভাবে বার করব? আরে বাবা, টাইম পিরিয়ডের ফর্মুলাতে মানে হচ্ছে সময়ের যে ফর্মুলা, টুকেছিলিস? টোকা হয়নি? টোকা হয়নি? কে টুকেসনি? কেউ টুকেনি, তাই তো? M1 এটা হচ্ছে কত? 10, 15, 20, 20। এখানে লিখবি কি প্রত্যেকটি একই সাথে নিচে পৌঁছাবে, ওটাই তো ছিল, প্রত্যেকটি একই সাথে নিচে পৌঁছাবে, প্রত্যেকটি একই সঙ্গে নিচে পৌঁছাবে। এখানেও প্রত্যেকটা একই সঙ্গে নিচে পৌঁছাবে। এখানেও ফর্মুলা কি হবে? এস সমান ইউটি। ইউ কত? 0। হাফ এ মানে কি, প্রত্যেকের তো ত্বরণ জি ইন্টু টি স্কোয়ার। এখানে এম কোথায়? এম তো নেই। এখানে এম কোথায়? এম তো নেই। তাহলে কি হবে? 2s বাই জি, টি, টি কি আসছে? দূরত্ব, 2s বাই জি ইন্টু, এটা হচ্ছে রুট ওভার, হচ্ছে রুট ওভার 2s বাই জি। এখানে সময় কিন্তু ভরের উপর নির্ভর করছে না, প্রত্যেকেই একই সঙ্গে নিচে পৌঁছাবে। আমি এখন কি করতে পারি? বস্তুটাকে একটা বল দিয়ে টানতে পারি, ঠিক আছে? বস্তুটাকে আমি একটা বল দিয়ে টানতে পারি। যেমন দেখ, আমি শুধু কন্ডিশনগুলো বলে দিচ্ছি কি হবে। ধর এটা নততল, এটা নততল। যদি আমি বস্তুটাকে শুধুই রেখে দিই, তাহলে কি হয়? এর ওজনের একটা উপাংশ mg sin থিটা এদিকে চলে আসে, তার জন্য ঘর্ষণ বল এদিকে কাজ করে যায়, তাই না? শুধু যদি রেখে দিই, ঘর্ষণ বল এদিকে কাজ করে নর্মাল, কেন কি যেহেতু শুধু এই বলটা এখানে আসছে। আমি কি করলাম? বস্তুটাকে তো রেখেছি এরকম করে, দিয়ে আমি কি করছি, এই বস্তুটাকে এখন আমি টানছি এইদিকে এফ বল দিয়ে, এফ বল দিয়ে কি করছি? টানছি। এটা হচ্ছে কত? থিটা কোণ। তাহলে বস্তুর ওজনের এই যে যে উপাংশটা, সেটা কত হবে? এম জি সাইন থিটা, এটা কাজে লাগছে। এখনো বলতো ঘর্ষণ বল কোন দিকে কাজে লাগবে? এখন আমি বলতে পারবো না ঘর্ষণ বল কোন দিকে কাজে লাগবে। কেন? হতে পারে যে, হ্যাঁ, আমাকে দেখতে হবে কি যে মোট বল কোন দিকে হচ্ছে, এফ বেশি না এম জি সাইন থিটা বেশি। যদি দেখি যে এফ বেশি, যদি দেখি যে এফ বেশি, তাহলে কি বস্তুটার ওপরের দিকে ওঠার প্রবণতা হচ্ছে, তখন হচ্ছে ঘর্ষণ বলের দিকে কাজে লাগবে। যদি দেখি এম জি সাইন থিটা বেশি, এফ কম, তাহলে বস্তুটা নিচের দিকে পড়ার উপক্রম হচ্ছে, তাহলে ঘর্ষণ বল হবে উপরের দিকে। সাধারণ কনসেপ্ট বোঝা যাচ্ছে। তাহলে এখান থেকে যদি আমি বলি যে এফ গ্রেটার দেন এম জি, এফ এফ মাইনাস এম জি সাইন থিটা, বা এফ গ্রেটার দেন এম জি বলে দিচ্ছি, মানে কি প্রযুক্ত বলটা এম জি সাইন থিটার থেকে বেশি, তাহলে বস্তুটা কি উপরের দিকে হবে। আর আর হচ্ছে কি যে এফ মাইনাস এম জি সাইন থিটাটা, এফ মাইনাস এম জি সাইন থিটাটা, তাহলে যদি বস্তুটা উপরের দিকে চলতে শুরু করে, ঘর্ষণ বল নিচের দিকে কাজে লাগবে। সেই ঘর্ষণ বলটা ম্যাক্সিমামের চেয়েও বেশি হয়ে যাচ্ছে,
তখন কি হবে, বস্তুটা ত্বরণ নিয়ে উপরের দিকে চলতে শুরু করবে। কি আমাকে দেখতে হবে কি, দেখ প্রথমে আমি কন্ডিশন কি, বস্তুর উপর অনেকগুলো বল কাজে লাগছে, আমি নেট বল বার করব। নেট বল কোন দিকে হলো, এদিকে, কত, এফ মাইনাস এম জি সাইন থিটা। এই নেট বলটা যদি ম্যাক্সিমাম ঘর্ষণ বল, যে এফ যেটা ম্যাক্সিমামের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে কি হবে, বস্তু উপরের দিকে চলতে শুরু করবে। এই মোট বলটা যদি ঘর্ষণ বল ম্যাক্সিমাম ঘর্ষণ বলের চেয়ে কম হয়, তাহলে যত বল হবে সেটাই হবে ঘর্ষণ বল। কি এইভাবে মানে অনেক রকমের বানানো যেতে পারে, ঠিক আছে, যেমন ভাবে কোশ্চেন আসবে সেরকম। তাহলে মূল আমি কি বলছি, তাহলে বস্তুটার উপর প্রযুক্ত বল মোট বার করব, যেদিকে বল হবে ঘর্ষণ তার উল্টো দিকে কাজে লাগবে যদি বস্তু স্থির থাকে। আর যদি গতিশীল বলে দেয়, তাহলে তো বল টল যেদিকেই যাই থাক না কেন, বস্তু যেদিকে গতিশীল হচ্ছে তার বিপরীত দিকে ঘর্ষণ পাবে। এবং ম্যাক্সিমাম ঘর্ষণ বল যদি মানে স্থিত ঘর্ষণ না দেওয়া থাকে, মানে স্থিত ঘর্ষণ দেওয়া থাকে আর চল ঘর্ষণ দেওয়া থাকে গুণাঙ্ক, তাহলে চল ঘর্ষণ গুণাঙ্ক হবে, ঠিক না? তাহলে বস্তু যখন বেগ দেওয়া থাকবে, বল যেদিকেই থাক না কেন, আমাদেরকে কি করতে হবে, যে ঘর্ষণ বলটা যেদিকে বস্তু চলছে তার বিপরীত দিকে। আর যদি বস্তুর কোনো বেগ না দেওয়া থাকে, তাহলে কি হবে, ঘর্ষণ বল কোন দিকে হবে, যেদিকে মোট বল হচ্ছে তার বিপরীত দিকে। এবার আমি বইটা একটু একটু করে বলে দিচ্ছি কোথায় কি আছে একবার করে, মানে যেগুলো হচ্ছে পড়ার মধ্যে পড়ে একটু একটু করে সেটা বলে দিচ্ছি। বইটা সবাই খুলবে, ঠিক আছে? হ্যাঁ, পেন দে, একটু পেন দে। আচ্ছা, পেন এখানে আছে, পেন এখানে আছে। তাহলে এখানে আমি কি কি বলছি, ফার্স্ট, হ্যাঁ, পেজ নাম্বার হচ্ছে 207। আমি বলেছি এখানে ঘর্ষণের সংজ্ঞা দেওয়া আছে, একবার পড়ে নিস, ঠিক আছে? ঘর্ষণ কি আছে, কোনো তল বা অপর একটি, কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন এক তল অপর তলের গতির বিরুদ্ধে বা গতির চেষ্টার বিরুদ্ধে, ঠিক আছে, যে বল প্রয়োগ করে তাকে ঘর্ষণ বল বলে। স্থিত ঘর্ষণ, চল ঘর্ষণ আছে বইতে, স্থিত ঘর্ষণ চল ঘর্ষণ আছে বলে দিয়েছি। সীমাস্থ ঘর্ষণের সংজ্ঞা, আহ, তারপরে হচ্ছে কি ঘর্ষণ বল এবং প্রযুক্ত বলের মধ্যে যেটা গ্রাফ দিয়েছিলাম, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, চল ঘর্ষণ গুণাঙ্ক, এখান থেকে অঙ্ক হচ্ছে ঘর্ষণ কোণ বলে দিয়েছি, ঘর্ষণ শঙ্কু খুব একটা দরকার নেই, স্থিতিকোণ বা বিরাম কোণ বলে দিয়েছি, আর বস্তুর নততল বরাবর ত্বরণ কি হবে সেগুলো বলে দিয়েছি। এবার চলে আসছে কি আবর্ত ঘর্ষণ বা রোলিং ফ্রিকশন, ঠিক আছে, আবর্ত ঘর্ষণ বা রোলিং ফ্রিকশন, ঠিক না? আবর্ত ঘর্ষণ সংজ্ঞা কি দেওয়া আছে, কোনো বস্তু একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে আবর্ত গতিতে গতিশীল হয়, তখন তলটি বস্তুর গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে আবর্ত ঘর্ষণ বলে। আবর্ত ঘর্ষণের উৎস একবার পড়ে নিস, আবর্ত ঘর্ষণের উৎস বলে দিস। এখান থেকে ঘর্ষণজনিত অসুবিধা, সুবিধা, হয়েছে, ঘর্ষণজনিত সুবিধা কি কি আছে পড়তে হবে, এগুলো জাস্ট একবার করে রিডিং দিনে, বইতে বলছি, ঠিক আছে? আবর্ত ঘর্ষণটা একবার আমি বলে দিচ্ছি, যে চাকা কিভাবে অ্যাকচুয়ালি গতিশীল হচ্ছে সেটাই দেখার। দেখ চাকা কিভাবে গতিশীল হচ্ছে, দেখে নে। এখানে আবর্ত ঘর্ষণ অ্যাকচুয়ালি কেমন ভাবে কাজে লাগছে, প্রশ্ন হচ্ছে যে আবর্ত ঘর্ষণ বলের মান, আবর্ত ঘর্ষণ বলের মান বস্তুর গতির অভিমুখে হয় না গতির বিপরীতে হয়। এমনি ঘর্ষণ বল যেটা হচ্ছে কি বস্তুকে ধরে আমি এদিকে টানছি, এদিকে টানছি, মানে এর এইদিকে গতিবেগ, তাহলে ঘর্ষণ বল কোন দিকে হবে, এদিকে। আবর্ত ঘর্ষণের, আবর্ত ঘর্ষণের মান, এটা ধরো হচ্ছে কি কোনো চাকাটা গড়িয়ে গড়িয়ে এই দিকেই যাচ্ছে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজে লাগবে, নিচে, পেছনের দিকে না সামনের দিকে? ওখানে, ওখানে, এখানে কি ছিল, দেখ এখানে আর এখানের মধ্যে দুটো কন্ডিশনের মধ্যে পার্থক্য কি, এটা একটা ব্লক আছে, আমি একে টানছিলাম, বাইরের থেকে টানছিলাম। আর গাড়ির বেলায় কি হচ্ছে, গাড়ির বেলায় গাড়ির ড্রাইভার, ঠিক আছে, গাড়িতে কি হচ্ছে, আমি যদি গাড়ি আঁকি, ঠিক আছে, গাড়ি আমি খুব ভালোই আঁকতে পারি, ঠিক আছে, হয়েছে, এই দেখ, হয়েছে,
এখান থেকে গাড়ির এখানে কিন্তু আমি গাড়িকে টানছি না সামনের থেকে, কি করছি, গাড়িকে আমি টানছি না, গাড়ির চাকা ঘুরছে ইঞ্জিনের সাহায্যে। দেখ চাকা যখন ঘুরছে কিভাবে ঘুরছে, এই চাকাটা এইরকম করে ঘুরছে না, এরকম করে ঘুরছে। তার মানে কি, আমি যদি এটাকে একটু ছেড়ে লিখি, চাকাটা যখন ঘুরছে না, চাকাটা চাকাটা কি করবে, এই তলের ওপরে এই দিকে বল দেবে, চাকা কি করবে, তলের ওপরে পেছনের দিকে ঠেলবে। দেখ বলছি, এইটা হচ্ছে কি চাকা, তো এই চাকাটা কি করবে যখন ঘুরবে না, এটা ঘুরছে তো, এই পার্টটা যখন এখানে ছিল সে যখন এখানে আসবে, বা এই পার্টটা যখন এখানে উঠতে চাইবে, সে কি করবে, এই মাটিটাকে পেছনের দিকে ঠেলবে। যখন মাটিকে পেছনের দিকে ঠেলবে, তখন মাটিও একে সামনের দিকে ঠেলবে, সামনের দিকে ঠেলবে। হয়েছে? তাহলে এটা হলো বেশ। এই জন্যই কিন্তু প্রতিক্রিয়া বল হিসাবে কি হচ্ছে, চাকাটা সামনের দিকে গড়িয়ে গড়িয়ে যাবে। দেখ চাকা দিল বস্তুকে পেছনের দিকে বল, মানে তলটাকে, মাটিকে হচ্ছে পেছনের দিকে দিল, আর মাটি কি করবে, সামনের দিকে দেবে, ফলে চাকা সামনের দিকে গড়িয়ে যাবে। এখানে যদি ঘর্ষণ বল না থাকতো, চাকা ঘুরে যেত, মাটি কিন্তু ওকে ঘর্ষণ বল দিতে পারতো না, তাহলে বারবার বারবার করে ঘুরে যেত। ওকে, চ্যাপ্টার কমপ্লিট, এমসিকিউ, ঠিক আছে বইতে। চল এক এক করে দেখি যত আছে এমসিকিউ। বৃত্তীয় গতি আগে এটা কমপ্লিট করি, সব হবে। চল প্রথম এমসিকিউ, ফার্স্ট এমসিকিউ, তুই শুরু কর। বই আছে সবার কাছে? সবার কাছে আছে বই? নেই? চল আমি আমি ছবি তুলে নিচ্ছি, আমি ছবি তুলে নিচ্ছি, আমি ছবি তুলে নিচ্ছি। ছায়া প্রকাশনী বইয়ের এমসিকিউ। এক মিনিট, নে এটা নে। চল ফার্স্ট কোশ্চেন বল। ফার্স্ট কোশ্চেন হচ্ছে সাবজেক্টিভ কোশ্চেন আছে। প্যাডেল করে সাইকেলের বেগ বাড়ালে দুটি চাকার ওপর ভূমি দ্বারা প্রযুক্ত স্থিত ঘর্ষণ বলের অভিমুখ কি হবে, সামনের চাকার পেছনের দিকে এবং পেছনের চাকার সামনের দিকে। আমাকে বল, আমাকে বল সাইকেলের যে চেন, চেন যেটা লাগানো থাকে সেটা কার সঙ্গে লাগানো থাকে? এটা কি ভেবেছিস এই কোশ্চেনটা করার আগে, এই কোশ্চেনটা করার আগে ওটা কি ভেবেছিস যে সাইকেলের চেন কোন চাকার সঙ্গে লাগানো থাকে? পেছনের চাকার সঙ্গে। তাহলে পেছনের চাকাটাকে আমি যখন প্যাডেল করা শুরু করলাম, তাহলে ফার্স্ট গড়াতে কে শুরু করবে? পেছনের চাকা। চল পেছনের চাকাকে ফার্স্ট গড়াচ্ছি, এটা পেছনের চাকা, এটা সামনের চাকা হলো। পেছনের চাকা ফার্স্ট গড়তে শুরু করলো, মানে আমি কি করব, এটাকে প্যাডেলে চাপ দিলাম, মানে কি হবে, এ সামনের দিকে গড়তে শুরু করবে। তাহলে পেছনের চাকা মাটিকে বল দেবে কোন দিকে, পেছনের দিকে, মাটি একে ঘর্ষণ বল দেবে সামনের দিকে। তাহলে পেছনের চাকা তো সামনের দিকে হবে। আচ্ছা, সামনের চাকা কি হবে, কেন সামনের চাকা কেন এই হবে, সামনের চাকা কি গড়বে না? কি করে? সামনের চাকা, আমি একটা কথা বলছি শোন, সামনের চাকা, সামনের চাকার উপরে কোনো বল প্রয়োগ হয়েছে? স্থির। দাঁড়া, সামনের চাকার উপরে কোনো বল প্রয়োগ হয়েছে? স্থির। সামনের চাকা, এই পেছনের চাকা যখন চলতে শুরু করবে, সে তো যখন চলতে শুরু করবে, যখন চলেনি, স্থির আছে, গতির উপক্রম কোন দিকে হচ্ছে, এ এখন স্থির,
এর উপরে বল প্রয়োগ করার জন্য পুরো সাইকেলে গতির উপক্রম হলো, গতিটা কোন দিকে? সামনের দিকে। এটা একটা স্থির বস্তু, গতি সামনের দিকে, ঘর্ষণ বল কোন দিকে হবে? এত সহজ। ঠিক আছে, তাহলে কি হবে? সামনের চাকায় পেছনের দিকে এবং পেছনের চাকায় সামনের দিকে। এখানে চেন কার সঙ্গে লাগানো আছে? পেছনের চাকায় লাগানো আছে। কি বলেছে? প্যাডেল করে সাইকেলের বেগ বাড়ালে, আচ্ছা এখানে তাই আছে, প্যাডেল করে সাইকেলের বেগ বাড়ালে দুটি চাকার উপরে ভূমি দ্বারা প্রযুক্ত স্থিত ঘর্ষণ বলের উপর। আচ্ছা ঠিক আছে, বেগ বাড়াইও যদি কি হবে সেটাও দেখি। স্থির থাকলে কিন্তু এটা হবে প্রথমে। আচ্ছা বেগ বাড়ালে কি হচ্ছে দেখি। এটা বেগ বাড়াচ্ছি, তাহলে ঘর্ষণ বল তো সামনের দিকে হচ্ছে। আচ্ছা বেগ যদি বাড়াই, বেগ যদি বাড়াই তাহলে সামনের চাকা কি হচ্ছে দেখি। সামনের চাকা বেশি গতিবেগে গতিশীল হচ্ছে। সামনের চাকাকে দেখ, আমি একটা কথা বলছি শোন, সামনের চাকা কি, কথা বলছি শোন, সামনের চাকা কি, সামনের চাকা কি ভূপৃষ্ঠকে কোনো বল দিচ্ছে আদৌ? বলটা যেটা আমি প্রয়োগ করছি সেটা কোথায় প্রয়োগ করছে? পেছনের চাকা। সব সময় হবে কি, পেছনের চাকা ওকে গড়াতে শুরু করবে, সামনের চাকা ওকে বাধা দিতে শুরু করবে, বাধা দেওয়ার চেষ্টা করবে। সামনের চাকার উপরে ঘর্ষণ বল কি হবে? ঘর্ষণ বল হবে পেছনের দিকে। মানে আমি যে চাকাটাকে গড়াতে চাইছি, রোলিং যাকে করাতে চাইছি, তার বেলা ঠিকঠাক আছে। দেখ এটা আমি যদি দেখি, মানে সোজা কথা বলতে গেলে একটা, মানে আমি যদি বলি একটা হচ্ছে 12 চাকার গাড়িও যদি হয়, 12 চাকার গাড়ি, তার পেছনের চাকা ঘুরছে, ইঞ্জিন পেছনের চাকার সঙ্গে ইঞ্জিন লাগানো আছে, পেছনের চাকাগুলো ঘুরছে, তাহলে পেছনের চাকাগুলো কিন্তু বল দিচ্ছে মাটির সঙ্গে পেছনের দিকে। তাহলে কি হবে? পেছনের চাকার উপরে সামনের দিকে বল পড়বে, ফলে গাড়িটা এগিয়ে যাবে। সামনের চাকাগুলো কিন্তু যেতে চাইবে না, সামনের চাকা যেতে চাইবে না, পেছনের চাকা ওকে ঠেললেও যাবে। সামনের চাকা কেন যেতে চাইছে না? ঘর্ষণ বল তাহলে কোথায় লাগছে? সামনের চাকা পেছনের দিকে। এটা থেকে বোঝা যাচ্ছে না? সাইকেল স্থির থাকুক কি গতিশীল থাকুক, সব বেলাতেই কিন্তু এটা হচ্ছে। আচ্ছা দুই, বাইরের থেকে ঠেলে, আচ্ছা এবার বলেছে কি বাইরের থেকে ঠেলে, বাইরের থেকে ঠেলে কোনো সাইকেলের বেগ বাড়ালে দুটি চাকার ওপর ভূমি দ্বারা প্রযুক্ত স্থিত ঘর্ষণের বলের অভিমুখ এখন কিন্তু দুটি চাকাই পেছনের দিকে হবে। কেন আমি বলেছি বাইরের দিকে টানা বা বাইরের দিকে ঠেলা, ঘর্ষণ বল কি হবে? উল্টো দিকে হবে। কাউকে যদি আমি ঘোরাতে চাই, ওর সঙ্গে মানে হচ্ছে ওইটা লাগানো আছে যেটা ঘুরছে, তো চাকাটা নিজে ঘুরছে মানে কি, ও পেছনের দিকে দিলে মাটি ওকে সামনের দিকে দেবে, ফলে ও গড়িয়ে যাবে। স্থির আছে, স্থির আছে। তাহলে আমি যদি পেছন থেকে বল দিই, সাইকেলটা কি চাইবে চলে যাই? তাহলে তো ও চলে যেতেই থাকতো, কিছু সময় গিয়ে কেন বন্ধ হয়ে যাবে। তার মানে কি, ঘর্ষণ বল নিশ্চয়ই পেছনের দিকেই কাজে লাগছে। বুঝা যাচ্ছে কি? আমি যদি একবার ঠেলা দিলে ও তো চলে যেতে চাইতো না, তাহলে কোনো একদম বিন্দাস একবার ঠেলে দিবি, চল এখান থেকে চলে যাই, ঠিক আছে? সম্ভব নয়। হুম। তাহলে কি হচ্ছে, যত সময় গাড়ি চালাতে চাই, যত সময় গাড়ি চালাতে চাই তত সময় পেছনের চাকাকে ঘোরাতে হবে, মানে ইঞ্জিন কাজে লাগাতে হবে, সামনের চাকা ওকে বাধা দিতে থাকবে সবসময়। তিন, পেছনের চাকার ব্রেক ব্যবহার করে, পেছনের চাকার ব্রেক ব্যবহার করে সাইকেলের বেগ কমালে দুটি চাকার উপর ভূমি দ্বারা প্রযুক্ত স্থিত ঘর্ষণ বলের অভিমুখ, ঠিক আছে? কি হবে? কি হচ্ছে দেখ, কি বলেছে কি বলেছে শোন শোন শোন, কি বলছি শোন, পেছনের চাকার ব্রেক ব্যবহার করে সাইকেলের বেগ কমালে, সাইকেলের বেগ কমানো হচ্ছে, কমালে দুটি চাকার উপর ভূমি দ্বারা দুটি চাকার উপর ভূমি দ্বারা প্রযুক্ত স্থিত ঘর্ষণ বলের অভিমুখ
প্রথম অপশন কি দিয়েছে, সামনের চাকায় পেছনের দিকে এবং পেছনের চাকায় সামনের দিকে। যেটা হচ্ছে কি না, বস্তু যদি এমনি বেগ বাড়াতে চাই তাহলে যেটা হচ্ছে, তাই না? আচ্ছা বল আমাকে, বেগ বাড়ানো বা কমানো কে নির্ধারণ করে? বেগ বাড়ানো বা কমানো কে নির্ধারণ করে? যে চাকাটা ইঞ্জিনের সঙ্গে লাগানো আছে, এটা বোঝা গেছে, পেছনের চাকা। বল, দাঁড়া বলছি, ব্রেক কমানোর জন্য নির্ধারণ করে, বাড়ানোর জন্য নয়, ঠিক আছে? হ্যাঁ, তো পেছনের চাকা নির্ধারণ করে বেগ বাড়বে কি কমবে, ঠিক না? পেছনের চাকা নির্ধারণ করে বেগ বাড়বে কি কমবে। তাহলে আমি পেছনের চাকায় ব্রেক ব্যবহার করলাম, তাহলে আমি চাইছি কি গাড়ির মানে সাইকেলের বেগ কমে যাক, তাই না? আচ্ছা, প্রথম যখন ছিল যে সাইকেলের বেগ বাড়ানো হবে, তখন কি হবে, পেছনের চাকার উপর ঘর্ষণ বল সামনের দিকে বেশি হবে, মানে ও জোরে জোরে ছুটতে থাকবে। কি, প্রথমে যখন বেগ বাড়াতে চাইছিলাম তখন কি সাইকেলের সাইকেলের পেছনের চাকাকে জোরে ঘোরালে মাটি হচ্ছে একে কি করবে, ঘর্ষণ বল সামনের দিকে দেবে বেশি, ফলে কি হবে, এ আস্তে আস্তে জোরে চলবে, ঠিক আছে, জোরে চলতে শুরু করবে। একে আমি ব্রেক করলাম, একে আমি কি করলাম, ব্রেক করলাম। ব্রেক করলে কি হবে, এ আগে যতটা ঘুরছিল, এ আগে যতটা ঘুরছিল এখন কি হবে, কম ঘুরবে। কম ঘুরবে মানে কি হবে, কম ঘুরছে কেন, যদি বলি কম কেন ঘুরছে, ঘর্ষণ বল দেখ, এখন এখন কন্ডিশন দেখ, সাইকেল জোরে ছুটছে, আমি একে কম করাতে চাই। সাইকেল ছুটছে জোরে, সাইকেল জোরে ছুটছে, আমি নিশ্চয়ই একে ব্রেক কমাতে চাই, মানে প্যাডেল আর করছি না। ব্রেক করছি মানে কি আর প্যাডেল করব না, ব্রেক করছি। গাড়ির গতিবেগ কমে যেতে চায়, তাহলে গাড়ির গতিবেগ কখন কমে যাবে, এ তো চলছিল সামনের দিকে, তাহলে ঘর্ষণ বল নিশ্চয়ই পেছনের দিকে হওয়া উচিত। এটা গেল সামনের চাকায়। হ্যাঁ, এক মিনিট, সামনের চাকায়, আচ্ছা পেছনের চাকায় দেখি, পেছনের চাকায় পেছনের দিকে হলো, হয়েছে। আচ্ছা সামনের চাকায় কি হবে, সামনের চাকায় কি হবে, হুম? সামনের জায়গায় কি হবে, সামনের চাকায় ঘর্ষণ বল আগে কোন দিকে ছিল, সামনের চাকায় ঘর্ষণ বল আগে ছিল কি পেছনের দিকে। এখন তাহলে কি হবে, বেগ কমে যাচ্ছে আস্তে আস্তে, কেন? উত্তর দিকে বলছিস, উত্তর দিকে বলছিস। উম, পেছনের চাকা নিয়ে সমস্যা নেই, পেছনের চাকা নিয়ে সমস্যা নেই, পেছনের চাকা যদি গতিশীল মানে বেশি গতিবেগ হয়, তাহলে পেছনের চাকার উপর ঘর্ষণ বল সামনের দিকে হবে, যাতে করে ও জোরে এগোতে পারে, ঠিক আছে। আচ্ছা যখন আমি, হ্যাঁ, যখন আমি এইটার উপরে, এইটাকে আমি গতিশীল, এটাকে আমি গতিশীল কি করছি না, কম করাতে চাইছি, তাহলে ঘর্ষণ বল হবে পেছনের দিকে, ঠিক আছে, ঘর্ষণ বল হবে পেছনের দিকে। আমাকে বল, এই সাইকেলের উপরে এখন প্রযুক্ত বল কোন দিকে বেশি, হুম, প্রযুক্ত বল, প্রযুক্ত বল কি হচ্ছে বেশি, বেশি। তাহলে পুরো বডিটাকে যদি আমি প্রযুক্ত বলের হিসাবে ধরি, অ্যাকচুয়ালি শোন আমি একটা কথা বলছি, যখন সাইকেল চলছে পেছনের চাকাকে যখন ঘোরাতে শুরু করছি, তখন ঘর্ষণ বল হয়ে যাচ্ছে কি পেছনের চাকার উপর প্রযুক্ত বল, সেটা সামনের দিকে হয়ে গেল। তাহলে পুরো বস্তু সামনের দিকে চলতে শুরু করবে, পুরো বস্তু সামনের দিকে চলতে শুরু করবে, তো সামনের চাকার উপরে ঘর্ষণ বল হবে কি পেছনের দিকে, হয়ে গেল। এবারে দ্বিতীয় কন্ডিশনে আমি এর বেগ কমাতে চাইছি, তাহলে কি হবে, সাইকেলের পেছনের চাকার উপরে ঘর্ষণ বল হচ্ছে কি পেছনের দিকে, তাহলে পুরো বস্তুর উপরে মোট প্রযুক্ত বল কোন দিকে হয়ে যাচ্ছে, পেছনের দিকে। এবারে বল
সামনের চাকাটা কিন্তু কি হচ্ছে, সামনের চাকাটা অ্যাকচুয়ালি পুরো বস্তুর উপরে মোট বল যেদিকে কাজ করবে, সামনের চাকার উপরে ঘর্ষণ বল ঠিক তার উল্টো দিকে। পুরো সাইকেলের উপরে মোট বল যেদিকে কাজ করবে, সামনের চাকা কেন, ইঞ্জিন বাদে যত চাকা আছে সব উল্টো দিকে। ঠিক আছে, মানে যখন জোরে চলছে পেছনের চাকার উপরে মোট বল কোন দিকে, সামনের দিকে, সামনের চাকার উপরে ঘর্ষণ বল উল্টো দিকে। বুঝা গেল? তখন পুরো সব, হ্যাঁ, তো কথা হচ্ছে কি, যখন 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 হচ্ছে কোনো বস্তু গতিশীল হবে, জোরে গতিশীল হবে বা গতিশীল হচ্ছে, তখন ইঞ্জিনের সঙ্গে যেটা জোড়া আছে তার উপরে ঘর্ষণ বল হবে সামনের দিকে, মানে কি জোরে চলবে। আর অন্যান্য চাকার উপরে ঘর্ষণ বল কি হবে, পেছনের দিকে। যখন ও আস্তে চলতে শুরু করবে, তো ইঞ্জিনের সঙ্গে যেটা জোড়া আছে সেটা হবে কি পেছনের দিকে ঘর্ষণ বল, তাহলে মোট বল হয়ে গেল কি গাড়ির পেছনের দিকে, বাকি চাকাগুলোর ঘর্ষণ বল সামনের দিকে। ঠিক আছে, আর এখানে আর এখানে আর এখানে আর এখানে বলেও দিয়েছে স্থিত ঘর্ষণ। হুম। বোঝা গেছে? পুরো ক্লিয়ার কনসেপ্ট, পুরো ক্লিয়ার কনসেপ্ট। ইঞ্জিনের সঙ্গে যেটা জোড়া আছে সেটা যদি গাড়ি জোরে চলে বা সামনের দিকে গতিশীল হয়, ঘর্ষণ বল হবে সামনের দিকে, কেন কি পুরোটাই। আর অন্যান্য গুলোর ঘর্ষণ বল হবে পেছনের দিকে। হ্যাঁ, 4 কোশ্চেন দেখ। ওটা কি ইঞ্জিন নয়? ওটাই সাইকেলের ইঞ্জিন। 4 কোশ্চেনটা আমি করে দিয়েছিলাম, 4টা করে দিয়েছিলাম। 5টা, 5টা করিনি, বল কি হবে 5টা করে বল। আচ্ছা আচ্ছা, কি পরীক্ষা? ও, 5টা, একজন লোক পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটছে। ওই, একটি লোক পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটছে, এদিকে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? একটি লোক পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটছে, ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? এই দেখ, পশ্চিম থেকে পূর্ব দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। হুম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে কি পশ্চিম। একটা লোক কোথা থেকে হেঁটে যাচ্ছে, পশ্চিম থেকে পূর্ব, লোকটা। আমি যদি লোকের পা দেখি, ঠিক আছে, চলো কি হচ্ছে আমি দেখে নি, আগে আমি দেখে নি কিভাবে হচ্ছে, আমি আগে দেখে নি কিভাবে বলটা দিচ্ছে। অ্যাকচুয়ালি গাড়ির চাকা হচ্ছে স্পর্শভাবে বল দিচ্ছিল, এখানে আমি দেখে নিচ্ছি। দেখ, লোকটা যখন চলতে চাইবে, মানে চলার কথা ভাবছে, তখন ও ও পায়ের পাতা দিয়ে কি করবে, মাটিকে পেছনের দিকে ঠেলবে। দেখ, পেছনের দিকে ঠেললো, এটা হচ্ছে কি প্রযুক্ত বল। এই বলের প্রতিক্রিয়া হিসাবে কি হবে, মাটি মাটি একে কি করবে, এই দিকে বল দেবে। এই বলের প্রতিক্রিয়া হিসাবে কি হবে, এদিকে বল দেবে। তো এই বলের দুটো উপাংশ, একটা হচ্ছে এদিকে এফ কস থিটা, আর একটা হচ্ছে এফ সাইন থিটা, এফ সাইন থিটা। আছে এটা প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল। ঠিক আছে, বেশ, প্রতিক্রিয়া বল। এফ কস থিটার জন্য কি হবে, এগিয়ে যাবে। ঠিক আছে, এটা তো প্রতিক্রিয়া বল ছিল, প্রতিক্রিয়া বল ছিল। তবে এখানে ঘর্ষণ বলও কিন্তু কাজে লাগছে, কোন দিকে, সামনের দিকে। হুম, পশ্চিম থেকে পূর্ব দিকে। ঠিক আছে, পশ্চিম থেকে পূর্ব দিকে, তো ঘর্ষণ বলের জন্য কিন্তু সামনের দিকে এগিয়ে এগিয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, এইগুলো দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক। ঠিক আছে, সবগুলো দিচ্ছি না, এখন সবগুলো। হুম, সবগুলো। তো সিম্পল কথা হচ্ছে কি, কোনো চাকা বা কোনো গাড়ি যেটা ইঞ্জিনের সঙ্গে জোড়া আছে, আমি যদি চলতে থাকি, আমি এখন যন্ত্রের মতো হয়ে গেলাম, আমি সামনে যেতে চাইছি, তো ঘর্ষণ বল আমার সামনের দিকে কাজে লাগে। ঠিক আছে, এটাই।